আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে ভালোভাবে বুঝতে এবং জানতে হলে আমাদের সবাইকে এই বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। এছাড়াও এসএসসি পরীক্ষা সহ বাংলাদেশের বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় এখানে পৃথক পৃথক দুটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে বাংলা ব্যাকরণ গুরুত্ব সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। আমাদের বাংলা ভাষার ব্যাকরণ রচনার সূত্রপাত হয় ইউরোপীয় পণ্ডিতদের হাতে। শুধুমাত্র বাংলা ভাষা নয়, বাংলা ভাষা সহ নব্য ভারতীয় বিভিন্ন প্রদেশের প্রাদেশিক ভাষার ব্যাকরণ রচনার সূত্রপাত তাদের হাতেই হয়। এই বিদেশিরা বা ইউরোপীয় পণ্ডিতরা তাদের নিজ নিজ প্রয়োজনে তাদের স্ব উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা এসব ব্যাকরণ রচনার জন্য উদ্বুদ্ধ হন। এরই পথ ধরে আমাদের বাংলা ভাষার ব্যাকরণ রচনার সূত্রপাত ঘটান ইউরোপীয় পাদ্রী ম্যানুয়েল দে আসুমসা। তিনি 1734 থেকে 1742 সালের মধ্যে কোনো এক সময় ভাওয়ালের রাজদরবারের কোনো একটি গির্জার ধর্মযাজকের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি এটি রচনা করেন এবং এটি সর্বপ্রথম প্রকাশিত হয় পর্তুগিজের রাজধানী পর্তুগালের রাজধানী লিসবন শহর থেকে। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় 1743 সালে এবং আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম ভোকাবুলারিও এম ইডিওমা ই পর্তুগিজ। এরপর আমাদের বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটি রচনা করেন একজন ইংরেজ, তার নাম ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট এবং এটি প্রকাশিত হয় 1778 সালে। তারপর এর মাঝে অনেক ইতিহাস রয়েছে। তারপর আমাদের বাংলা ভাষায় এবং একজন প্রথম বাঙালি এবং যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন তার নাম রাজা রামমোহন রায় এবং তার রচিত বাংলা ভাষার প্রথম বাংলা রচিত ব্যাকরণ গ্রন্থের নাম গৌড়ীয় ব্যাকরণ এবং এটি প্রকাশিত হয় 1833 সালে। এই ছিল আমাদের বাংলা ব্যাকরণ গ্রন্থ সম্পর্কে সাধারণ এবং সংক্ষিপ্ত কিছু তথ্য। এরপর আমরা যাব আমাদের দ্বিতীয় পর্বে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এই সম্পর্কে জানার পূর্বে আমরা প্রথমে জেনে নেব ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যাকরণ শব্দের বিশ্লেষণ। ব্যাকরণ শব্দকে ভেঙে ফেললে আমরা পাই বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ ব্যুৎপত্তিগত শব্দের অর্থ গঠনগত অর্থ। ব্যাকরণ শব্দের গঠনগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ করা অথবা ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ করা। এরপর আমরা আসি ব্যাকরণের আলোচ্য বিষয়। পৃথিবীর প্রত্যেকটি ভাষায় 4টি মৌলিক অংশ রয়েছে। আমাদের বাংলা ভাষায়ও 4টি মৌলিক অংশ রয়েছে: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। এবং পৃথিবীর সব ভাষার ব্যাকরণেই এই 4টি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। এখানে আমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে লেখা আছে ধ্বনি তত্ত্ব। এখানে তত্ত্ব শব্দটা আমি ভেঙে বলি। তত্ত্ব মানে কোনো কিছুকে বিশ্লেষণ করে বলা। ধ্বনি তত্ত্ব মানে ধ্বনি সম্পর্কে বিশ্লেষণ করা। শব্দ তত্ত্ব মানে শব্দ সম্পর্কে বিশ্লেষণ। এইভাবে বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। এবং আমাদের এখানে প্রথমে জানতে হবে শব্দ তত্ত্বের অপর নাম রূপ তত্ত্ব, কেননা শব্দের ক্ষুদ্রতম অংশকে রূপ বলা হয়। এবং বাক্য তত্ত্বের অপর নাম পদক্রম, কেননা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বাক্য কাকে বলে, যে এক বা একাধিক পদ পাশাপাশি বসে। আমরা এখানে একটু খেয়াল রাখবো, পাশাপাশি বসে মানে কি পর্যায়ক্রমে বসে। অতএব বাক্য তত্ত্বকে আমরা কি বলতে পারি? পদক্রমও বলতে পারি। এখন ধ্বনি তত্ত্বে আমাদের বাংলা ব্যাকরণের কোন কোন বিষয়গুলি আলোচনা করা হয়, আমরা এগুলো একটু ভালোভাবে আমরা সবাই জানি ধ্বনি তত্ত্বে ধ্বনি সম্পর্কে আলোচনা করা হবে। যেমন ধ্বনি সম্পর্কে আলোচনা কি করা হয়, যেমন প্রথমে ধ্বনি আছে, ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনির উচ্চারণ প্রকৃতি, তারপরে ধ্বনি থেকে যে বর্ণ, তারপরে সন্ধি,
আচ্ছা, এই বিষয়গুলো আমরা আরো সহজে মনে রাখতে পারি যদি অনেক সময় আমাদের মনে থাকে না, সেক্ষেত্রে আমরা একটা কথা বা একটা লাইন মনে রাখতে পারি। মূর্ধন্য বর্ণ মূর্ধন্য স্বধ্বনির সাথে সন্ধি করল। এখান থেকে আমি যে ব্যাপারটা বোঝাতে চেয়েছি, এখানে মূর্ধন্য নতে আমাদের বাংলা ব্যাকরণের নত্যবিধান, বর্ণতে বর্ণ, মূর্ধন্যের সাথে সত্যবিধান, ধ্বনিতে ধ্বনি এবং সন্ধিতে সন্ধি। মোটামুটি এই বিষয়গুলি ধ্বনিতত্ত্বে আলোচিত করা হয়। এছাড়াও আরও অনেক বিষয় থাকতে পারে। এরপরে আমরা বাক্যতত্ত্ব শিখি, পরে আমি এটা একটু পরে আলোচনা করব। বাক্যতত্ত্ব অবশ্যই বাক্য নিয়ে আলোচনা করা হবে। বাক্য সম্পর্কে যে বিষয়গুলো সম্পর্কিত, সেই বিষয়গুলো বাক্যতত্ত্বে আলোচিত করা হয়। যেমন আমরা বলতে পারি এক কথায় প্রকাশ, বাগধারা, তারপরে বাক্য, বাক্য প্রকরণ, বাক্য সংকোচন। আচ্ছা, এই বিষয়গুলোকে আমরা যদি সহজে মনে রাখতে চাই, খুবই সহজে, তাহলে আমরা এই লাইনটা একটু খেয়াল রাখবো। জবার বাবার একটি উক্তি। এখান থেকে আমরা কিভাবে খুবই সহজে বাক্যতত্ত্বের বিষয়গুলো মনে রাখতে পারি। এখানে আসলে প্রথমে যে জ বর্ণটা আছে, জ বর্ণ থেকে আমরা মনে রাখবো যে জ্যোতি বা ছেদ চিহ্ন। তারপরে আমাদের বাংলা ব্যাকরণে বা দিয়ে যে টপিকগুলো শুরু হয়েছে, যেমন বা দিয়ে বাক্য, তারপরে বাগধারা, বাক্য প্রকরণ, তারপরে এই বিষয়গুলো, তারপরে বাচ্য আছে, এই বিষয়গুলো বাক্যতত্ত্বে আলোচিত করা হয়। তারপরে আমরা শিখব, এখানে এক মানে মনে রাখবো এক কথায় প্রকাশ, আর উক্তি মানে মনে রাখবো উক্তি, আমাদের যে উক্তি পরিবর্তন আছে বাংলা ব্যাকরণে। আচ্ছা, তারপরে অর্থতত্ত্বের মধ্যে কোন বিষয়গুলি আলোচনা করা হয়, এটা আমরা খুব সহজেই মনে রাখবো যে যেই বিষয়গুলির শেষে অর্থ কথাটি লুকিয়ে থাকে, যেমন বিপরীতার্থ, তারপর সমর্থ, ভাবার্থ, ব্যাচার্থ, লক্ষ্যার্থ। আমরা একটু খেয়াল করলে দেখব যে এই লক্ষ্যার্থ, ব্যাচার্থ, ভাবার্থ, এই শব্দগুলি লাস্টে অর্থ কথাটি লুকিয়ে আছে। এরপর আমি এই তিনটা বিষয় বাদ দিয়ে বাকি যে টপিকগুলো অবশিষ্ট থাকে, যেমন আমি কিন্তু এখানে কোথাও বচনের কথা বলিনি, বচন, সমাস, কারক, প্রকৃতি, প্রত্যয়, এই বিষয়গুলো শব্দতত্ত্বে আলোচিত হবে। অর্থাৎ শব্দতত্ত্বের আলোচিত বিষয় এগুলোর থেকে অনেক বেশি। আমরা এরপরে যাব আমাদের প্রাতিপদিক সম্পর্কে আমরা কিছু জেনে নেব। প্রাতিপদিক কি? বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে। অর্থাৎ যে নাম শব্দগুলোতে কোনো বিভক্তি যুক্ত হয় না, সেই নাম শব্দগুলোকে প্রাতিপদিক বলে। উদাহরণস্বরূপ বলতে পারি হাত, বই, কলম। সাধিত শব্দ, মৌলিক শব্দ ব্যতীত সব শব্দগুলোকে সাধিত শব্দ বলা হয়। সাধিত শব্দ দুই প্রকার, নাম শব্দ এবং ক্রিয়া। এই নাম শব্দ আবার ক্রিয়া, এগুলোর আবার দুইটি অংশ থাকে, একটা প্রকৃতি, একটা প্রত্যয়। প্রকৃতি এবং প্রত্যয় প্রত্যেকটি দুই ভাগে বিভক্ত। প্রকৃতি দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার। প্রথমে আমরা সেখানে প্রকৃতিটা কি, কোনো শব্দের অথবা শব্দের যে অংশকে আর অন্য কোনো ক্ষুদ্রতম অংশকে বিভক্ত করা যায় না, সেটিকে প্রকৃতি বলে। আর প্রত্যয় হলো প্রকৃতির পরে যে শব্দ অংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত করে, সেটিকে প্রত্যয় বলে, সেই শব্দ অংশকে প্রত্যয় বলে। প্রকৃতি। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টি ভালোভাবে বুঝি। হাতল শব্দটি কিভাবে গঠিত হলো? হাত প্লাস ল। এখানে এই হাত শব্দটি হলো নাম প্রকৃতি। আমি প্রথমে বলছিলাম প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। এই হাত হলো নাম প্রকৃতি, আর এখানে যে ল যুক্ত হয়েছে এটা হলো এটা প্রত্যয়। এখন এটা কি প্রত্যয়? প্রত্যয় দুই প্রকার, একটা তদ্ধিত প্রত্যয়, একটা কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হলো নাম প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হয় সেটিকে তদ্ধিত প্রত্যয় বলে, আর ক্রিয়া প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হয় সেটিকে কৃত প্রত্যয় বলে। সেক্ষেত্রে এই চল শব্দটি হলো ক্রিয়া প্রকৃতি এবং এই অন্ত শব্দটি হলো কৃত প্রত্যয়। তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ এবং কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। এরপরে উপসর্গ। ধাতু বা শব্দের পূর্বে
সুনির্দিষ্ট যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে, অর্থ পরিবর্তন করে, সেই শব্দ অংশকে বলা হয় উপসর্গ। এখানে আমরা অবশ্যই মনে রাখবো উপসর্গ শব্দের পূর্বে যুক্ত হয় এবং প্রত্যয় এবং অনুসর্গ শব্দের পরে যুক্ত হয়। মাঝে মধ্যে এই প্রশ্নগুলো এসে থাকে যে অনুসর্গ শব্দের কোথায় যুক্ত হয়, আগে না পরে? অবশ্যই পরে। উপসর্গ আমাদের বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ রয়েছে। একটি বাংলা, এটিকে আমরা খাঁটি বাংলা বলতে পারি, সংস্কৃত এবং বিদেশি। এদের নির্দিষ্ট সংখ্যা রয়েছে। বাংলা হলো 21টি এবং সংস্কৃত হলো 20টি, আর বিদেশি নির্দিষ্ট নয়, এটা আমরা লিখি নাই। এখন এটা মনে রাখবো এইভাবে, যেমন আমরা জানি সবাই যে 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, আর এই 21শে ফেব্রুয়ারি হয়েছে আমাদের কারণে। এটা মনে রাখবো যে বাংলা উপসর্গ 21টি, আর এখান থেকে একটি বাদ, সংস্কৃত হলো কয়টি? 20টি। এরপরে আমরা শিখব অনুসর্গ। অনুসর্গ কাকে বলে? যেই অব্যয়সূচক শব্দাংশগুলো কখনো কখনো কোনো বাক্যে স্বাধীন পদরূপে বসতে পারে, অথবা শব্দ বিভক্তির ন্যায় কোনো শব্দের পরে বসে অর্থবৈচিত্র্য ঘটায়, সেই শব্দাংশগুলোকে বা সেই শব্দগুলোকে বলে অনুসর্গ। বাংলা ভাষায় অনেক অনুসর্গ রয়েছে, অনুসর্গের সংখ্যা নির্দিষ্ট নয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি দ্বারা, দিয়ে, কর্তৃক, প্রতি, হতে, চেয়ে ইত্যাদি। এই ছিল আজকে ক্লাস আমাদের। চলো আজকে আমরা কি শিখলাম আবার আরেকবার জেনে নেই। আমরা প্রথমেই শিখলাম বাংলা ব্যাকরণ সম্পর্কে। আমরা এখানে অবশ্যই মনে রাখবো আমাদের বাংলা ভাষায় রচিত প্রথম বাঙালি কর্তৃক বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম গৌড়ীয় ব্যাকরণ। তারপর আমরা শিখলাম ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যাকরণ শব্দের বিশ্লেষণ, বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন। এরপর আমরা শিখলাম পৃথিবীর প্রত্যেকটি ভাষায় মৌলিক 4টি অংশ থাকে: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ, এবং এদের আলোচ্য বিষয়গুলো আমরা এভাবে শিখলাম যে ধ্বনিতত্ত্বে কোন কোন বিষয়গুলো আলোচিত হয় আমরা খুব সংক্ষেপে মনে রাখতে পারি এইভাবে: মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য স, ধ্বনির সাথে সন্ধিগুলো, মূর্ধন্যতে নত্য বিধান, মূর্ধন্য সতে সত্য বিধান, বর্ণতে বর্ণ, ধ্বনিতে ধ্বনি এবং সন্ধিতে সন্ধি। তারপর আমরা শিখলাম বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে কি কি বিষয় আলোচিত হবে? জবার বাবার একটি উক্তি, এই কথাটির মাধ্যমে আমরা এই বাক্যতত্ত্বের সবগুলো বিষয় মনে রাখতে পারবো। কিভাবে? যতে মনে রাখবো জ্যোতি বা সেচন। এছাড়া বাদে যে বিষয়গুলো শুরু হয়েছে, বাগধারা, বাচ্য, বাক্য প্রকরণ, এক কথায় প্রকাশ, উক্তিতে উক্তি। আর অর্থতত্ত্ব হলো যেই টপিকের মধ্যে অর্থ কথাটি থাকবে বা যে টপিকের শেষে অর্থ কথাটি থাকবে, যেমন শব্দার্থ, গৌণার্থ, ব্যাচার্থ, লক্ষ্যার্থ, ভাবার্থ। আর এছাড়া বাদবাকি যে বিষয়গুলো থাকে, যেমন বলতে পারি সমাস, তারপরে বচন, তারপরে কারক, প্রকৃতি, প্রত্যয়, সবগুলো বিষয় এই শব্দতত্ত্বে আলোচিত হয়। এবং আমরা অবশ্যই মনে রাখবো যে শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। এরপর আমরা শিখলাম প্রাতিপদিক, বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে, সাহিত্য শব্দ, মূল শব্দ ব্যতীত সবগুলো শব্দকে সাহিত্য শব্দ বলা হয়, প্রকৃতি, প্রত্যয় কিছুক্ষণ আগে আমরা শিখলাম। আশা করি ক্লাস সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।